ফ্যাসিলিটিস হচ্ছে আমার টিউশন ফি সম্পূর্ণ ফ্রি এবং আমার অ্যাকোমোডেশনটাও ফ্রি, প্লাস 65 ইউরো পার মান্থ আমাকে ওরা স্টাইপেন্ড দেয়। এর সাথে কিছুটা অ্যাড হয়, লাইক প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা ফান্ড থাকে, ওই ফান্ড থেকেও আমি কিছু পাই। ওইটা আর কি অঙ্কটা বেশ ভালোই পাই, মানে আমি মেনশন করতে যাচ্ছি না কারণ এক একটা ভার্সিটি তো এক এক রকম। তো সব মিলায়ে আমার দেখা যাচ্ছে যে প্রতিটা জিনিসে আমার ফ্রি, আমার আর কিছু করা লাগে। মানে তোমার ডরমিটরি ফ্রি, ইউনিভার্সিটি টিউশন ফি নাই, তারপরে মান্থলি তুমি যে টাকা পাচ্ছ এটা দিয়ে তোমার খাবার টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার শুধু খাবার টাকা না, আমার লাইক আদার যে এক্সপেন্সগুলো আছে ওইগুলো আমি কভার করি। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আছি হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বুকারেস্টে, ইউটিসিবিতে। তো এই তো আমার পিছে হচ্ছে ইউটিসিবির যেই লোগো, সেটা ইউনিভার্সিটি টেকনিকা দে কনস্ট্রাক্টে বুকারেস্টি। তো এটা একটা বিল্ডিং ওদের, এবং পুরো এরিয়াটাই আসলে ইউনিভার্সিটির। তো আজকে আপনাদের সাথে একজনকে পরিচয় করে দিব আমি, যাকে হয়তো অলরেডি অনেকেই চিনেন, এবং তার থেকে আমরা তার এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করব। তো এই হচ্ছে মাউন। হ্যালো এভরিওয়ান। হ্যালো, তোমার নামটা একটু যদি বলতে। আমার নাম এমডি মাহমুদুর রহমান, বাট নিকনেম মাউন। আচ্ছা, আমরা একটু সাইডে যাই, এখানে হয়তো ভয়েসটা ক্লিয়ার শোনা যাবে। তো ও হচ্ছে মাউন, স্কলারশিপ হোল্ডার, স্কলারশিপ প্রোগ্রামে এখানে আসছে রোমানিয়াতে। তো তোমার কাছে কিছু কোয়েশ্চেন। অবশ্যই। তো সেটা হচ্ছে, তুমি রোমানিয়াটাকে কেন চুজ করছো তোমার এই স্কলারশিপ জার্নিতে? সো রোমানিয়াকে চুজ করার কয়েকটা কারণ ছিল। প্রথম কারণটা হলো আমি এইচএসসি পরে খুঁজতেছিলাম ফুল ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়। বেসিক্যালি আমার টার্গেটটা ছিল ইউরোপের মধ্যে, এবং ইউরোপের মধ্যে উইথআউট আইএলটিএস। তো রোমানিয়া ছাড়া আমার দ্বিতীয় কোনো অপশন ছিল না, এবং রোমানিয়া ছিল একটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, সেই কারণে আমাকে রোমানিয়া চুজ করা। তো রোমানিয়ার পাশাপাশি তুমি কি অন্য কোনো দেশে অ্যাপ্লাই করছিলা নাকি শুধু? রোমানিয়ার পাশাপাশি আমি টার্কিতে করছিলাম, আর হচ্ছে ইন্ডিয়াতে আইসিসিআর স্কলারশিপ যেটা, ওইটা অ্যাপ্লিকেশন করছিলাম। তো শুধু এই রোমানিয়া থেকে আসছিল স্কলারশিপ? রোমানিয়া থেকেই হচ্ছে অফার লেটারটা পাইছি, বাট হচ্ছে টার্কি থেকে রিজেক্ট হয়েছি। আমি নিজেও জানি না কেন রিজেক্ট হয়েছি। আর আইসিসিআরে ভাইবা পর্যন্ত গেছিলাম, পরে ওরা আর কোনো আপডেট দেয়নি আমাকে। আচ্ছা, তো তুমি যখন রোমানিয়াতে চুজ করলা এবং স্কলারশিপ প্রোগ্রামটা চুজ করলা, তো আমরা তো সবাই জানি হচ্ছে যখন তুমি স্কলারশিপ প্রোগ্রাম চুজ করছো তখন 2-3টা ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করতে পারছো। তো তোমার ফার্স্ট চয়েস কি এই ইউনিভার্সিটি ছিল? না, আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে ক্লুজের অ্যাগ্রোনমি, যে ইউনিভার্সিটিটা ছিল ওইটা, আর আমার সাবজেক্ট ছিল অ্যাগ্রোনমি। আর এটা ছিল সেকেন্ড চয়েস, আর সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, দুইটাই চুজ করছি। তো এইখান থেকে চলে আসছে? হ্যাঁ, এখান থেকে অফার লেটারটা আসছে। তো জুলাইয়ের 17 তারিখ থেকেই তো হচ্ছে স্কলারশিপের আপডেট দেয়। না, জুলাই 15 তারিখ থেকে। তো তুমি কবে আপডেট পেয়েছিলে? 15 তারিখে? না, আমার আপডেটটা আসছিল 4 দিন লেটে, 19 তারিখে। জুলাইয়ের 19 তারিখে জুলাই আমার আপডেটটা আসছিল। তো স্কলারশিপ পাওয়ার পরে তোমার লাইক তুমি যখন স্কলারশিপ পাইলা তখন তোমার অনুভূতিটা কি ছিল? মানে তোমার আসলে আমি বুঝতেই পারিনি যে হচ্ছে আমি স্কলারশিপে সিলেক্টেড হয়েছি, কারণ আমি যখন অ্যাপ্লিকেশন করি একদম লাস্ট ডেটে আমি অ্যাপ্লিকেশন করছিলাম, আমি ভুলেই গেছিলাম যে আমি রোমানিয়াতে অ্যাপ্লিকেশন করছি। আমার টার্কি এবং ইন্ডিয়া এই দুইটা নিয়ে আমার বেশি আশা ছিল, বাট করে রাখছিলাম, ভুলে গেছি। যখন 19 জুলাই সম্ভবত 2023 সালের দুপুর 3টার সময় হঠাৎ করে দেখি আমার একটা মেইল আসছিলো। আমি তখন হচ্ছে চেক করতে গেলাম ইনবক্সে কী মেইল আসলো। পরে দেখি যে হচ্ছে এরকম স্কলারশিপে আমি সিলেক্টেড, এবং ওখানে আমাকে একটা টাইম দেওয়া আছে যে সার্টেন টাইমের মধ্যে আমার ওয়েবসাইটে যে লগ ইন করে, এটা 10 দিন সময় ছিল যে আমি চাইলে এটা অ্যাকসেপ্ট করতে পারি, রিজেক্ট করতে পারি। তো তখন আমি সাথে সাথে ওয়েবসাইটে যাই, আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি। লগ ইন করার পরে আমি হচ্ছে দেখি যে 10 দিন সময় আছে, সাথে সাথে আমি ওখানে অ্যাকসেপ্ট করার পরে আমাকে ওরা অফার লেটার মেইলে দিয়ে দেয়। তারপর থেকে ওরা প্রসিডিউর সব কিছু বলে যায়, এবার তোমাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, কী ডকুমেন্টস লাগবে। তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করার পরে এই যে চলে আসি রোমানিয়া। আচ্ছা, মানে তুমি অফার লেটার পাওয়ার পরে, তো আমরা সবাই তো ইন্ডিয়াতে আমরা সবাই ছিলাম, যদি একসাথে আমরা ঘুরছি কাশ্মীরে, তো তোমার তো ভিসা ফি লাগে নাই? না, ভিসা ফি লাগে নাই। তো তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা একটু পরে শুনি আমরা। তো এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার রোমানিয়াতে তুমি কি ফ্যাসিলিটিস পাচ্ছ, একটু জোরে যদি বলতে আর কি তাহলে। আচ্ছা, রোমানিয়াতে সচরাচর যেটা ফ্যাসিলিটিস বলতে, আমি যেহেতু স্কলারশিপ আসছি, আমার ফ্যাসিলিটিস হচ্ছে আমার টিউশন ফি সম্পূর্ণ ফ্রি, এবং আমার অ্যাকোমোডেশনটাও ফ্রি, প্লাস 65 ইউরো
পার মান্থ আমাকে ওরা স্টাইপেন্ড দেয়। এর সাথে কিছুটা অ্যাড হয়, লাইক প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা ফান্ড থাকে, ওই ফান্ড থেকেও আমি কিছু পাই। ওইটা আর কি অঙ্কটা বেশ ভালোই পাই। মানে আমি মেনশন করতে যাচ্ছি না, কারণ এক একটা ভার্সিটিতে এক এক রকম। তো সব মিলায়ে আমার দেখা যাচ্ছে যে প্রতিটা জিনিসে আমার ফ্রি, আমার আর কিছু করা লাগে। মানে তোমার ডরমিটরি ফ্রি, ডরমিটরি, ইউনিভার্সিটির টিউশন ফি নাই, টিউশন ফি নাই, তারপরে মান্থলি তুমি যে টাকা পাচ্ছ এটা দিয়ে তোমার খাবার টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার শুধু খাবার টাকা না, আমার লাইক আদার যে এক্সপেন্সগুলো আছে ওইগুলো আমি কভার করতে পারি। কভার করে নিতে পারতেছো, তো একদম বলা যায় যে অনেক ভালো একটা অবস্থায় আছে। টিউশন ফি নাই মানে অনেক বড় একটা মাথা থেকে প্রেশার নেই। হ্যাঁ, এটা কারণ যারা সেলফ ফাইন্যান্সে আসতেছে তারা একমাত্র জানে টিউশন ফিটা। আমরা তো বুঝতে পারি যে আমাদের টিউশন ফির জন্য কতটুকু অনেক প্যারা নিতে স্ট্রাগল করতে হয় বা যদি হবে না সামনে। বাসা থেকে সাপোর্ট থাকে, সেক্ষেত্রে বেশ ভালো স্ট্রাগল করা লাগে। তো আর তারপরেও মূল কথা হচ্ছে বুখারেস্টের মধ্যে আসি। বুখারেস্ট তো এটা তো রাজধানী, সবাই জানে। রাজধানীর মধ্যে যে আলাদা ফ্যাসিলিটিস যে পাওয়া যায় ওইগুলো তো পাওয়া হচ্ছেই। হ্যাঁ, কারণ আমার ভার্সিটিতে এমন একটা লোকেশন, এখান থেকে মোটামুটি সব কিছুই কাছে, লাইক বাংলাদেশ অ্যাম্বাসি, রোমেনিয়ার যে কোনো মিনিস্ট্রি, তারপরে যে মেন পয়েন্টগুলো আছে একটা রাজধানী মোটামুটি একটা কাছে। আচ্ছা, চলো আমরা একটু ঘুরে দেখি এরিয়াটা। অবশ্যই। তো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা মেবি মেন ভবন, তাই না? হ্যাঁ, এটা আমাদের মেন ভবন, রেক্টর ভবন বলে এটাকে। প্লাস এটার 2 তলায় হচ্ছে আমাদের যে মেন ফ্যাকাল্টিটা, সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এটা হচ্ছে 2 তলাতে। আচ্ছা আচ্ছা, এটাতেই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। হ্যাঁ, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সামনে একটা আমাদের লোগো দেওয়া আছে, রেক্টর প্লাস সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। আচ্ছা, তো মানে তো এখানে ক্লাসের স্ট্রাকচারটা কেমন যদি একটু বলতে আর কি। ক্লাসের স্ট্রাকচারটা কেমন, লাইক তোমার আমার হচ্ছে যেহেতু এখন প্রিপারেটরি ইয়ারে আছে, এটা আমার মনে হয় রোমেনিয়াতে সব থেকে ক্লাস আওয়ার বেশি আমাদের ইউনিভার্সিটিতে। আমাদের প্রিপারেটরি ইয়ারে এমনও আছে আমি দিনে 10 ঘন্টাও ক্লাস করছি। দিনে 10 ঘন্টা ক্লাস? হ্যাঁ, সকাল 6টা থেকে শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত শেষ হয়েছে, তারপরে আবার অনলাইনে ক্লাস হয়েছে। আচ্ছা, এটা প্রত্যেক দিন না। তো তুমি যেটা বলতেছিলে তোমার 10 ঘন্টাও ক্লাস ছিল। হ্যাঁ, অবশ্যই। তো এই ব্যাপারগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করো আর কি, যে 10 ঘন্টা ক্লাস করে তোমার প্রথম মাইনে নিতে কষ্ট হতো, পরে 2-3 উইক যাওয়ার পরে ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সবাই। ওটা নিয়ে তেমন আর কোনো টেনশন। প্রথমেই সবাই শুনে বলে 10 ঘন্টা ক্লাস, আর এটা তো সপ্তাহে প্রত্যেক দিন না, সপ্তাহে 1 দিন 2 দিন। আর আমাদের হচ্ছে পার উইকে ক্লাস শিডিউলগুলো চেঞ্জ হয়। দেখা যাচ্ছে এই সপ্তাহে আমার 4 দিন ক্লাস আছে, পরবর্তী সপ্তাহে হচ্ছে 3 দিন, বা কোনো সপ্তাহে 2 দিনও থাকতে পারে, এরকম হয়। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে মানে লাইক তুমি তো প্রায় 8 মাস রোমেনিয়াতে আসছো অলরেডি। হ্যাঁ, তো 8 মাসে তুমি যে এক্সপেকটেশন নিয়ে রোমেনিয়াতে আসছো, সেই এক্সপেকটেশনগুলোকে তোমার ফুলফিল হয়েছে, বা তোমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, যেটা একদম রিয়েল ওপিনিয়ন, সেটাই তুমি শেয়ার করো। অ্যাজ এ স্কলারশিপ হোল্ডার হিসাবে আমি যে আশা নিয়ে আসছিলাম তার থেকে অনেক বেশি পাইছি রোমেনিয়াতে। আচ্ছা আচ্ছা, কারণ আমি এমনও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি কল্পনাও করি না এই রোমেনিয়াতে, ওইগুলো হচ্ছে আমি এখানে আসার পরে অবজার্ভ করতে পারছি। যেমন আমাদের ডরমেটরির কথাই বলি। আমাদের ডরমেটরিতে শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে। আমাদের ডরমেটরিতে কিন্তু কোনো রোমেনিয়ান থাকে না, এখানে আফ্রিকান আছে, এশিয়ান আছে, অ্যারাবিক আছে, তারপরে নর্থ আমেরিকান, সাউথ আমেরিকান, সবাই আছে। এদের সাথে যে একটা কমিউনিকেশন, বা এক এক দেশের এক একজনের সাথে যে একটা কথা বলার একটা যে এক্সপিরিয়েন্স, এটা সব থেকে আমাকে বেশি, এটা আচ্ছা কালচারাল ডাইভার্সিটির একটা ব্যাপার আছে এটা এই জায়গাতে। আর তো প্রথমত আমি একমাত্র বাংলাদেশি এই ইউনিভার্সিটিতে। আসার পরে কিছুটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি কিছুই জানতাম না কীভাবে কী করতে হবে। আস্তে আস্তে এইগুলো ঘাটাঘাটি করতে 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 এখন মানে মানায় নিতে পারছো? হ্যাঁ, এখন 100% মানায় নিতে পারছি। এখন আপনি জানেন গত সপ্তাহে আমি ক্লুজে গেছিলাম। আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি কবে আমার ভার্সিটিতে ব্যাক করবো। আমার কিন্তু ওখানে যেয়ে ভালো লাগে না। ক্লুজ কিন্তু সুন্দর, অনেক সুন্দর সিটি, কিন্তু মানে আমি কখন মনে হচ্ছিল যে এটা এখন মনে হচ্ছে আমার নিজের বাড়ির মতো লাগে, কখন আমার নিজের বাড়িতে থাকতে থাকতে একটা হোম ফিল হয়। হ্যাঁ, সেটাই ব্যাপারটা সেটা। যেমন আমার ক্লুজ ছাড়া অন্য কিছু ভালো লাগে না, আর তোমার হচ্ছে বুখারেস্ট ছাড়া। আমি যখন প্রথমে এখানে আসছিলাম তখন বললাম যে একমাত্র বাংলাদেশি, তো এর কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমি জানতাম না কিভাবে কি করতে হবে, কোথায় কি পাওয়া যায় এইগুলো। তখন অনেক খারাপ লাগতো যে আমার সব ভাই ব্রাদার ক্লুজে আছে, আমার ফার্স্ট চয়েস ছিল কিন্তু ক্লুজে, আমার
কেন ক্লোজে আসলো না, এটা নিয়ে ইভেন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। কিন্তু এখন ওই কথাগুলো মনে হলে হাসি লাগে, বুঝছিস? আমি ওই সময়টাতে মানে এরকম সিচুয়েশনের মধ্যে ছিলাম আর কি। আচ্ছা, এইগুলা তো ডর্মের ব্যাপার যেটা বললে, তুমি 100% স্যাটিসফ্যাকশন আছো যে হ্যাঁ, ডর্ম খুব ভালো। অবশ্যই। তো আরেকটা ব্যাপার যেটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার ভার্সিটির যেই ফ্যাকাল্টি আছে, তোমার টিচারগুলো আছে, সবাই কি ফ্রেন্ডলি কিনা তোমার সাথে? হ্যাঁ, অবভিয়াসলি আমাদের বিশেষ করে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের যে মেন্টর আছে উনি অনেক ফ্রেন্ডলি, এবং পার্সোনালি ওনার সাথে আমার বন্ডিংটা অন্য লেভেলের। আচ্ছা, কারণ আমি একমাত্র বাংলাদেশি, উনি জানে, প্লাস বাংলাদেশি উনি জানে যে বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি হার্ডওয়ার্কিং এবং এরা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আসে। সো যখন এই বিষয়গুলো উনি দেখছে, দেখার পরে উনি আমার প্রতি মানে আলাদা একটা আর কি। বুঝতে পারছি। তো এই বছর যারা আসতেছে তোমার ইউনিভার্সিটিতে, আশা করি তোমার থেকে একটা তারা ছায়া পাবে, একটা অবশ্যই অবশ্যই, হেল্প যে কোনো পাবে কিছু। সবকিছুতে। কারণ আমি আসার পরে যে প্রবলেমগুলো ফেস করছি, আমি চাই না আমার অন্য কোনো বাংলাদেশি ভাই ব্রাদার বা সেই প্রবলেমগুলো ফেস হ্যাঁ যারা আসুক না কেন, আমি পার্সোনালি এটা কখনোই চাইবো না যে তারা এই প্রবলেমগুলো ফেস করবে। তো আমরা মাউনের থেকে শোনার চেষ্টা করলাম ওর এক্সপিরিয়েন্স, এবং এই ইউনিভার্সিটি সম্পর্কে অনেক ইনফরমেশন জানার চেষ্টা করলাম, এবং ইউনিভার্সিটি সম্পর্কে অনেক পজিটিভ নিউজ পেলাম। এবং যারা এই বছর আসতেছে, আশা করতেছি তারা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, তাদের একাডেমিক জার্নিটা অনেক ভালো হবে। আর যে কোনো বিপদ আপদে তো আমাদের মাউন আছেই তাদের সাথে। তো আজকের আরও একটা কোয়েশ্চেন মনে আমরা মিস করে গেলাম, সেটা হচ্ছে আমরা ওর ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করব। তো তুমি যদি তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা বলতা, যে তোমাকে হচ্ছে ইন্ডিয়ান এম্বাসিতে কী কী কোয়েশ্চেন করা হয়েছিল? আচ্ছা, আমার ইন্টারভিউটা সবার অ্যাজ ইউজুয়াল ইংলিশে ইন্টারভিউ হয়, তবে আমি বোঝার সুবিধার্থে বাংলাতে বলবি আর কি। প্রথমে গেলাম, যাওয়ার পরে পল যিনি ছিলেন উনি ফার্স্ট আমি আমার ডকুমেন্টসগুলো দিলাম, দেওয়ার পরে উনি যখন দেখলো যে হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, ওনার মানে এইরকম ছিল, উনি পেপারসটা দেখতেছে মানে এরকম একটা ওনার রিয়াকশন ছিল। থাকার পরে উনি সমস্ত পেপারসগুলো দেখলো, দেখার পরে ওনার ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে আমি কেন রোমানিয়াকে চুজ করলাম। আমি আমার যে পার্সোনাল রিজনগুলো ছিল এগুলো আমি বলছি কী কারণে রোমানিয়া চুজ করলাম। তারপরে জিজ্ঞেস করলো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং কেন চুজ করলাম। তখন আমি বললাম যে আমার ফার্স্ট চয়েস তো সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল না, ফার্স্ট চয়েস অন্যটা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি এটা পেয়ে গেছি। এটা শোনার পরে উনি একটু মানে ইয়ে বললো যে হচ্ছে তোমার ফার্স্ট চয়েস তুমি পাইলা না, সেকেন্ড চয়েস পাইলা, তুমি কি আপসেট বা এরকম কিছু উনি একসেপ্ট করতেছে। তখন আমি ওনাকে বললাম যে আমার সেকেন্ড চয়েসই ছিল আমার ফার্স্ট চয়েস, বাট আমি ভুলে ফার্স্ট চয়েসে হচ্ছে অন্যটা দিয়ে ফেলছি। তখন ওইটা শোনার পর উনি হচ্ছে একটা অট্ট হাসি দিল, তারপরে বলছে যে গুড লাক, তারপরে আমাকে ছেড়ে দিল, আর কোনো কোশ্চেন করে না। আচ্ছা আচ্ছা, যাক। তো ইন্টারভিউতে যারা স্কলারশিপ হোল্ডার যারা আছে, তো তাদের ইন্টারভিউ খুব একটা কঠিন হয় না, বা 100% ভিসা বলতে পারেন যে স্কলারশিপ মানে আপনি চালায় রোমানি আসবেন, ঠিক আছে। তো স্কলারশিপ হয়তো ডকুমেন্টসে কোনো ঝামেলা থাকে, যদি ডকুমেন্টসে ঝামেলা থাকে সেক্ষেত্রে কিন্তু মানে সেটা হোক স্কলারশিপ হোক উইদাউট স্কলারশিপ হোক তাদের প্রবলেম থাকবে। হ্যাঁ। তো যারা স্কলারশিপ পাবে এই বছর তাদের জন্য শুভকামনা রইল। আর যারা বুকারেস্টে আসবেন বা ইউটিসিবিতে আসবেন তাদের জন্য তো আমাদের মাউন আছেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।